সবাইকে নমস্কার। আজকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আপনারা জানেন যে 17/5/2020 the existing term of tribal areas autonomous district council shall expire on 17/5/2020 in view of the measures taken for containment of COVID-19 in the state, like nationwide lockdown, promulgation of curfew, social distancing, banning of meeting and gathering, etc. It is felt that the general election to constitute a new council of the TDIDC could not be held in due time, and accordingly it has been deferred for indefinite period. সেজন্য রাজ্য মন্ত্রিসভা যেখানে রয়েছে, এই যদি পরিস্থিতি হয় তাহলে 6 শিডিউলের 16(2) if at any time of the governor is satisfied that a situation has arisen in which the administration of an autonomous district or region cannot be carried on in accordance with the provisions of schedule, he may, by public notification, assume to himself or any of the functions of power vested in exercisable by the district council or, as the case may be, regional council, and declare that such functions or powers shall be accessible by such person or authority as he may specify in this behalf for a period not exceeding 6 months. তো আজকে রাজ্য মন্ত্রিসভা এই প্রভিশন মোতাবেক 17/5/2020 পর থেকে পাওয়ার চলে যাবে গভর্নরের কাছে, কারণ এখন বিশেষ মুহূর্ত চলছে, এই সময় নির্বাচন সম্ভব নয়। সেজন্য রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত সাংবিধানিক মতে নিয়ম অনুযায়ী যা যা সিস্টেম রয়েছে এটা করা হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে আমরা তো ইলেকশন ঘোষণা করেছিলাম না, আমরা করি নাই, কিন্তু আপনি জানেন while the state election commissioner declared holding of election in Bodo Territorial Council by notification dated 11/3/20, and whereas the election in Bodo Territorial Council was deferred indefinitely by State Election Commission letter number 1, আমরা কিন্তু নির্বাচন ঘোষণা করিনি, মানে এর রাজ্যে ঘোষিত হয়নি, কিন্তু বড়োল্যান্ডে ঘোষণা পর্যন্ত হয়ে গেছে। সেজন্য সেখানে অলরেডি পাওয়ার চলে গেছে গভর্নরের কাছে। আমাদের এই 15 দিন আগের কথা, আমরা আমাদের বেশি জানবেন। তো আজকে মন্ত্রিসভা সেই জন্য যাতে কোনো রকম অচলাবস্থা না হয়, যাতে একটা সাংবিধানিকভাবে যাতে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়া চলতে পারে, সেজন্য মন্ত্রিসভা আজকে অনুমোদন দিয়েছে। সংবিধান মতো গভর্নরের কাছে পাওয়ার চলে যাবে আফটার 17/5/2020। নিয়ম হলো যদি এরকম করে তখন কি করতে হবে, বিধানসভা যখন হবে তখন বিধানসভাতে এটা লে করতে হবে। আমরা যে নোটিফিকেশন করলাম এটাকে লে করতে হবে। এটা বলা আছে every order made under subsection 2 of this paragraph with the reason thereof shall be laid before the legislature of the state and shall cease to operate at the expiration of 30 days from the date on which the state legislature first says। অর্থাৎ আমরা যখন বিধানসভা বলবে তখন আমরা লে করলে চলবে, not for discussion, only for laying। আজকে মন্ত্রিসভা এটা করে দিয়েছে। সংবিধানের মতো গভর্নর বুঝবে at
এট এ টাইম 6 মাসের বেশি পারবে না, এট এ টাইম এই নোটিফিকেশনে। যদি গভর্নর মনে করে মোর 6 মান্থ, আবার সেই রকম দিস ইজ দ্য সংবিধান মতো যা সিস্টেম আছে, এট এ টাইম নট মোর দ্যান 6 মান্থ। কাউন্সিল তো থাকবে, হাউ ইট ইজ? কাউন্সিল থাকবে নো নো নো, দ্যাট নট নিশ্চয়ই গভর্নর তো সাধারণত, এবং এটাই সিস্টেম, সাধারণত গভর্নর তখন কাউকে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে তখন সেখানে রান করবে ইন কনসালটেশন উইথ দি স্টেট গভর্নমেন্ট, ইন কনসালটেশন উইথ দি ক্যাবিনেট। দিস ইজ দ্য সিস্টেম। এটা সাংবিধানিক রীতি পদ্ধতি, যেখানে অলরেডি এটা আমাদের বস্তু না, সংবিধান প্রদত্ত নিয়ম অনুযায়ী এটা যেহেতু বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জন্যই এটা করা হয়েছে। আমরাই শুধু করছি না, আসামের বড়োল্যান্ডের ক্ষেত্রে 15 দিন আগে সেখানে একই সিস্টেম, সেখানেও গভর্নর এজিউম করে নিয়েছে পাওয়ার। নোটিফিকেশন বেরোবে যখন গভর্নরের কাছে যাবে, গভর্নর কিভাবে কাজ করবে, কাকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবে, কি ব্যাপারে, এগুলো ফাইল প্রসেস। নিয়ম হলো মন্ত্রিসভা অনুমোদন দিতে হয়, মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে, এখন গভর্নর এজিউম করবে। এখন যখন নোটিফিকেশন হলে তখন পাওয়ার পরে গভর্নর কাকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবে, সেই ক্ষেত্রেও ইট ইজ নর্মালি কনসাল্টেড উইথ দি ক্যাবিনেট। এটা সিস্টেম, এটা সাংবিধানিক রীতিনীতি। এটা আমার ইচ্ছা বা অপর ইচ্ছা দিয়ে চলবে না। অ্যাসেম্বলিতে লেখক হবে 6 মাসের, এটা আমরা অ্যাসেম্বলি যখন হবে তখন, আর 6 মাসের মধ্যে আমরা অ্যাসেম্বলি করি। অ্যাসেম্বলি যখন হবে তখন আমরা লেখ করব। এটা কাউকে না জানিয়ে কিছু করা না, এটা সাংবিধানিক রীতিনীতি যা আছে গণতান্ত্রিক পদ্ধতিতে এটা নিয়ম, এটাই আমরা করছি। আমরা আরেকটা সিদ্ধান্ত আজকে নিয়েছি, এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর তহবিল যে টাকা উঠত, কোন নিয়ম কানুন গাইডলাইন ছিল না। দীর্ঘ বছর ধরে বিভিন্ন সরকারের রাজ্যে ছিল, কোন রকম গাইডলাইন ছিল না কিভাবে টাকা খরচ করতে হবে, এলিজিবল ফর অ্যাসিস্ট্যান্স কারা কারা এলিজিবল হবে, প্রসিডিউর ফর রিলিজ and utilization of fund, monitoring and maintenance of the fund, monitoring কে করবে, এবং raising of fund, এবং ফান্ড দিয়ে যারা দেবে ইনকাম ট্যাক্স রিল্যাক্সেশন আছে কিনা। এই প্রশ্ন উঠেছে কেন? ইনকাম ট্যাক্স থেকে একটা চিঠি পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে যে as per the provision of section 80G 3HF of the Income Tax Act 1961, 100% of the amount donated by a donor of the Chief Minister Relief Fund is eligible for deduction in computing the total income of the donor provided such fund is. এটা একটা সিস্টেম আছে, কিন্তু আমরা মুখোমুখি জানতাম, কিন্তু কোনোদিন কোনো গভর্নমেন্ট কোনো গাইডলাইন করেনি। সিস্টেম থাকতে হবে, একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, কারণ আমাদের এবার অনেক টাকা উঠেছে। আজকে পর্যন্ত টাকা উঠেছে 16 কোটি 1 লক্ষ, এর মধ্যে খরচ হয়েছে 6 কোটি 51 লক্ষ। কি কি খাতে কি করতে হবে, যেমন ইজ এলিজিবল ফর অ্যাসিস্ট্যান্স কেয়ার খারাপ হবে, অ্যাসগ্রেসিয়া, oblique relief, oblique compensation to the survivors of the deceased persons due to natural calamities and any other disaster, অন্যরকম হতে পারে relief of to persons affected by calamities or violence, assistance to deserving poor persons who cannot meet expenses of the medical treatment, relief to the persons in distress condition। এরা হলো পাওয়ার যোগ্যতা রয়েছে। এবার কারা কারা কিভাবে এই ফান্ড ব্যবহৃত হবে, এটা এলিজিবল ব্যবহৃত হবে সেটা বলা আছে, এবং সবগুলি মান্থলি কনসিলিয়েশন স্টেটমেন্ট shall be also be prepared by the appraisal of the chief secretary, monitoring and control of fund regarding deposit allocation and audit will remain with chief secretary,
for sanction of any fund, file shall be rotated through the chief secretary. এগুলি কতগুলি নিয়মকানুন করা হয়েছে এবং মনিটরিং ব্যাংক অ্যাকাউন্টস একটা বেশি দুটো ব্যাংকও অ্যাকাউন্ট থাকতে পারবে will be operated by DDO and cashier jointly. Checks shall have the is signed by DDO and cashier jointly. এরকম ভাবে নিয়মকানুন আমরা একটা গাইডলাইন করে রেখেছি এবং এটার উদ্দেশ্য হলো যারা প্রচুর টাকা আমরা জানেন বন্ধন ব্যাংক 5 কোটি টাকা দিয়েছে এরকম অনেক সংস্থা এগিয়ে আসছে এবং রেজিং অফ ফান্ডের একটা প্রভিশন রেখেছি আমরা দি ফান্ড ইজ বিং রান বাই দি benevolent donations from the citizen, society and organization etc. and to facilitate the donor more than one bank account may be maintained and online facilities may be made available. এইগুলি করা হয়েছে আমরা যেহেতু মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে বিরাট অংশের অর্থ জমা পড়ছে সেজন্য এটা একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত অতীতে কেউ করেনি করে না এটা অন্য ব্যাপার আমাদের সরকার ট্রান্সপারেন্সির কারণে এই আমরা গাইডলাইন একটা ঠিক করেছি অতীতে কোনো রাজ্যে কোনো গাইডলাইন ছিল না এবং আমি সবাইকে আহ্বান করব এই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থে বিরাট অংশের মানুষ রাজ্যের এবং আমাদের রাজ্যের মানুষ বহিরাজ্যে এমনকি উপজাতি মানুষ অ্যাসপিরেশনাল ব্লকের 92,000 পরিবার তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং আজকেও মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আপনারা শুনলে খুশি হবেন দীর্ঘদিন ধরে রাজ্যে গাড়ি চলছিল না এই জন্য আমাদের সরকার মোটর শ্রমিক অটোরিকশা শ্রমিক অটোরিকশা শ্রমিক ই রিক্সা শ্রমিক যাদের রেজিস্টার্ড ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স শব্দগুলি একদম গুরুত্বপূর্ণ রেজিস্টার্ড ভ্যালিড the validity নাই how can I say he is the auto rickshaw driver registered valid commercial driving license থাকলে তাদের জন্য রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত করেছে এটা সংখ্যা প্রায় 18,000 থেকে 20,000 এর মতো তাদের সবাইকে প্রত্যেকের অ্যাকাউন্টে 1,000 টাকা ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে এই সিদ্ধান্ত কারণ দীর্ঘদিন ধরে রাজ্যের মোটর শ্রমিকরা এমনি মনে হতে হবে মোটর গাড়ি কিন্তু মোটর শ্রমিকদের কোনো রকম ইনকাম ছিল না সেজন্য তাদের স্বার্থে রাজ্য মন্ত্রিসভাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জন্যই রাজ্যের যারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল অর্থ প্রদান করছে তাদের আরো বেশি যেন এগিয়ে আসে বিভিন্ন সংস্থা এনজিও আজকে বৈদিক ব্রাহ্মণ সমাজ কালকে আমার এখানে যেমন অর্থ প্রদান করেছে এরকম বিভিন্ন আজকে যেমন 1,69,000 টাকা কলেজের অধ্যাপকরা তারা আরো বহু টাকা দেবে তারা এরকম 1,69,000 টাকা মতো একটা সংগঠন অর্থ জমা দিয়েছে তো এরকম বিভিন্ন মানুষ সাধারণ গরিব মহিলা গ্রাম থেকে এসে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দিচ্ছে ছাত্রীরা স্কুল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দিচ্ছে এটা অতীতে এই রাজ্যে কখনো কেউ দেখেনি এদের অর্থেই বেঙ্গালুরু থেকে কালকে যে সকালবেলা ট্রেনটা আসবে এই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থেই কিন্তু 12,78,000 টাকা এই সরকার এদের দিয়েছে এবং আরেকটা ট্রেন এর মধ্যেই স্টার্ট করবে বিভিন্ন জায়গা থেকে এটা একটু পরে বলছি আমি তো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের এই বিষয়টার জন্য যেহেতু বিরাট সংখ্যক অর্থ জমা পড়ছে এর একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত নতুবা যে ইচ্ছা টাকা ব্যবহার করবে কোনো রকম সিস্টেম থাকবে না এটা হওয়া উচিত না রাজ্য সরকার এই সিদ্ধান্ত আজকে গাইডলাইনটাকে অ্যাপ্রুভাল দিয়েছে কিন্তু অডিটেড সিস্টেম আছে yes without audit চলবে না and moreover our government without audit is not possible at all
অডিট ছাড়া তো হবেই না, সব সিস্টেম করা হয়েছে। তো এটা এই একটা গাইডলাইন আমরা অ্যাপ্রুভাল দিয়েছি। অতীতে ছিল না, গাইডলাইনই ছিল না, শব্দটা অতীতে কোনো গাইডলাইন ছিল না। তো এটা হলো ইম্পর্টেন্ট। কোভিড-19 এর ক্ষেত্রে আজকে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী টোটাল পার্সোনাল যে সংখ্যাটা আন্ডার সার্ভিলেন্স ছিল কিউমুলেটিভ 14,448 এবং 14 দিন ডে চলে যাওয়ার পর 11,851 কমপ্লিটেড অবজারভেশন। আজকের তারিখে 230 জন ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে আর 2,367 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। স্যাম্পল কালেক্টেড আজকে পর্যন্ত 11,235, টেস্ট হয়েছে 10,343, 154 পজিটিভ, 10,189 নেগেটিভ। 2 জন পেশেন্ট রিকভার্ড, 2 জন পেশেন্ট মাইগ্রেট আউট, 150 জন আপনার আন্ডার ট্রিটমেন্ট। এবং আজকে টোটাল 372 জন পার্সনস অ্যারাইভ টুডে থ্রু চোরাবাড়ি গেট, and out of them 101 truck drivers, 36 patients and 235 stranded persons. 77টা ভেহিকেল যে অ্যারাইভ করেছে চোরাবাড়ি গেট, out of them 36 vehicle passenger and truck were from hotspot area. Sample collected from Dholai on today, শুধু Dholai 176, এবং আপনার আজকে শুধু টেস্ট চলছে। আজকে টেস্ট চলছে 779 এসছে, 779 আজকে এসছে আর টেস্ট চলছে। মানে আপনারা যখন রাত 8টা জানবেন তখন 710টা স্যাম্পলের খবর জানতে পারবেন, যেটা এখন চলছে। এই 710-এর মধ্যে 2 জনের কন্ট্যাক্টেড 70 আছে, ওই যে কালকে 2, এই যে 779 এর মধ্যে 2 জনের কন্ট্যাক্টেড 70 জনের নামও এটার মধ্যে রয়েছে। তো এর মধ্যে প্রথম যে বিএসএফ এর 2 জন জওয়ান, প্রথম 2 জন, তাদের স্যাম্পল আজকে স্যাম্পল কালেক্ট করা হয়েছে নেগেটিভ। বিএসএফ এর তার মানে এটা একটা খুব ভালো দিক, কারণ প্রথমেই এরা হলো একদম অ্যাক্টিভ কেস। প্রথম 2 জন নেগেটিভ, বিএসএফ এর আইজি কে বলা হয়েছে তাদের নেওয়ার জন্য, অলরেডি চিঠি দিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে 12 জনের 10 দিন, আবার আজকে শেষ হয়ে গেছে আরো 10 জনের, তাদেরকেও নেওয়ার জন্য বলা হয়েছে। আগামীকাল আরো 13 জনের 10 দিন কমপ্লিট হয়ে যাবে। এটা হলো এই সিচুয়েশন। আজকের তারিখে ভগৎ সিং এ রয়েছে 60 + 2 62 জন, জীবিতে 87 জন। এর মধ্যে এই 27 জনের মধ্যে 14 জনকে নেওয়ার জন্য বিএসএফ কে আইজি কে চিঠি দেওয়া হয়েছে। এবং বিএসএফ এর যে শালবাগান হাসপাতাল সেখানে একজন শিশু রয়েছে, সেও স্টেবল রয়েছে। আজকে পর্যন্ত স্ট্যান্ডার্ড পিক পার্সন ত্রিপুরা গভর্নমেন্ট পোর্টাল
সন্ধ্যা 6টা পর্যন্ত 39,799। যদিও বহু সংখ্যক ডাবলিং ট্রিপলিং রয়েছে, কিন্তু এখন পর্যন্ত 39,799। কর্ণাটক থেকে অলরেডি কর্ণাটকের 12,900 এবং 1160 জন 1160 জনকে নিয়ে ট্রেন অলরেডি কালকে ট্রেন লেটে চলছে, তো কালকে 10:30টার মধ্যে স্টেশনে ইন করার কথা। এবং আরেকটা ট্রেন 14 এবং 15 ছাড়ার জন্য আমরা ট্রেনিং এ রয়েছে এবং সব কথাবার্তা হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে 14-15 তারিখ এটা ছাড়বে। এটা হলো কর্ণাটক। এবং তামিলনাড়ুতে 8,771 অ্যাজ পার ত্রিপুরা কোভিড-19 ড্যাশবোর্ড। সেখানে বাইকারে 180 জনের পাস ইস্যু করে অলরেডি রওনা দিয়ে দিয়েছে। এবং 14 তারিখ লাইকলি যদি সব ঠিকঠাক থাকে, তামিলনাড়ুর সংখ্যা বড় বেশি সংখ্যক রয়েছে, তা তামিলনাড়ু থেকে 14 মে ট্রেন ছাড়ার কথা রয়েছে। তেলেঙ্গানার আমরা রাজ্যের বিভিন্ন জেলা শাসককে 1132 জনের জন্য ইন্টারস্টেট রোড পাস ইস্যু করার জন্য লিখিত অনুরোধ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তেলেঙ্গানা সেখানকার ট্রেনের এখনো সঠিক ব্যবস্থা হয়নি। অবধি গভর্নমেন্ট এগ্রি না করলে ট্রেন সম্ভব না। মহারাষ্ট্রের যে সংখ্যা রয়েছে, মহারাষ্ট্রের সংখ্যা 2720। এটা কিন্তু কমে যাবে ধীরে ধীরে। এই যে আসছে, এটা কিন্তু আমি টোটালটা বলছি সবসময়। এই যে টোটাল ফিগার, এই যে কালকে 1100, আমি যে তামিলনাড়ু বললাম বা কর্ণাটকে বললাম, এটা টোটাল ফিগার। এর থেকে তো 1100 কমে যাবে, কিন্তু আমি টোটাল ফিগারটাই বলছি। 2720 3টা বাস, কয়েকটা গাড়ি নিয়ে অলরেডি সেখান থেকে স্টার্ট করেছে। বোম্বেতে 900 লোক রয়েছে, পুনেতে 300 রয়েছে। আমাদের গভর্নমেন্ট পুনের লোকগুলিকে বোম্বে নিয়ে আসছে, যাতে কারণ পয়েন্ট টু পয়েন্ট, কারণ নতুবা পুনের লোক সেখানে ট্রেন থামবেও না, উঠতেও পারবে না। বোম্বের লোকগুলিকে আমরা পুনের লোকগুলিকে বোম্বেতে নিয়ে এসেছি। আমরা আশা করি সপ্তাহের শেষ দিকে মহারাষ্ট্র থেকে ট্রেন ছাড়বে বলে আমাদের আশা রয়েছে। পশ্চিমবঙ্গ 8,634 ডাবলিং অনেক রয়েছে। 166 জন পাসের জন্য ইস্যু করা হয়েছে এবং ওইখান থেকে 141 জন স্টার্ট করেছে, অনেকে পৌঁছেও গেছে। তো ট্রেনের এখন পর্যন্ত কোন রকম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এগ্রি করেনি। এই যে ছোট ছোট জায়গা রয়েছে, অরুণাচল প্রদেশ 44, ঝাড়খণ্ড 42, মধ্যপ্রদেশ 71, সিকিম 5, যেখানে কম সংখ্যক হচ্ছে, প্রশ্ন উঠতে পারে এখানে কি করছি। আমাদের গভর্নমেন্টের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার, উনি প্রত্যেক গভর্নমেন্টের ডিসির সাথে কন্ট্যাক্ট করছে যে আমরা লোক রিসিভ করতে রাজি আছি, আমরা যত লোক আসে আমাদের কোনো অসুবিধা না, আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, তো তোমরা বাস ইস্যু করতে পারো, আমরা কিন্তু রিসিভ করব টাইম টু টাইম। কেউ বলছে আবার তাদের বুঝতে হয়, আমরা জানেন যে কালকে যখন ট্রেন, কালকে না পরশু 10 তারিখ ট্রেন যখন ছাড়লো, 11 জন কিন্তু উঠলো না। ই পাস ইস্যু করা হয়েছে, উঠলো না। অনেকে আবার আসতেও চায় না এখন। তো আমরা তো লিস্ট পাঠিয়েছি তাদের নাম দিয়ে, তাদের জন্য পাস চলে গেছে, কিন্তু 11 জন কিন্তু ই পাস পেয়েও
ট্রেনে উঠে নিল। তো এই হলো অবস্থা। এটা আমি কর্ণাটকের কথা বলছি। তো এখানে তো আমরা লিস্ট আছে, লিস্ট অনুযায়ী রিকোয়েস্ট কথা পাঠাই। 11 জন পাস পেয়েও কিন্তু কর্ণাটকের ট্রেনে উঠেনি। তো আমরা অন্যান্য রাজ্যের নোডাল অফিসার যারা আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট লেটার পাঠিয়ে দিয়েছি। আসামের ক্ষেত্রে এখন পর্যন্ত 5303। আগামীকাল থেকে আমরা, আগে তো আমরা পাঠিয়েছিলাম কিন্তু তাদের পোর্টালের সাথে একটু গরমিল রয়েছে। আমরা এখন নতুন করে কালকের থেকে আমরা এখান থেকে আমরা ইস্যু করার চেষ্টা করছি। তাদের সাথে কথা বলে তারা এগ্রি করলে ডিসিদের কাছে আমরা পাঠিয়ে দেব। এখন পর্যন্ত যারা বাইরে আছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য যখনই যেটা আমরা পাই তখন আমরা খবর পাই। এখন পর্যন্ত 6723 জনের জন্য অ্যাপ্লিকেশন পড়েছে, 6723 জনের জন্য, এবং 5789 জনকে টাকা ডিসবার্স করা হয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইডেড 2,08,01,840 টাকা অলরেডি তাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে এবং প্রসেস রয়েছে 934। আমাদের কাছে যখনই যে খবর আসে, আজকে যেমন মধ্যপ্রদেশ থেকে একটা ছেলে আগেই নাকি আমার কাছে পাঠিয়েছিল কোথাও ফল্ট রয়েছে, আমাদের বামফ্রন্টের চেয়ার কনভেনার বিজন ধর উনি আমাকে একটা চিঠি লিখেছিলেন সকালে। অলরেডি আমি টেক আপ করেছি, আশা করি পরশুদিন টাকা পেয়ে যাবে। কারণ কমিউনিকেশন গ্যাপ রয়েছে, ডাটা আধারের গন্ডগোল ছিল। আমি নিজেই মধ্যপ্রদেশ ছেলেটার সাথে, সে বোধহয় মোস্ট প্রবাবলি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, তার অ্যাকাউন্টে টাকা দেওয়ার আমরা ব্যবস্থা করে দিয়েছি। সে অসুবিধা রয়েছে। তো এই জিনিসগুলি যখন যেটা আমাদের কাছে সুনির্দিষ্ট বললে আমাদের সুবিধা বেশি। উই ক্যান টেক আপ দি ম্যাটার পার্টিকুলারলি। আমরা বলে দিলাম অনেকে পাচ্ছে না, এটা অনেকে পাচ্ছে না কথাটা তো ভেগ। যেমন এখানে খুঁজে পাইনি, ডিএম কে বলেছি, ডিএম খুঁজে বলছে ইয়েস আমার এখানে পড়ে রয়েছে, একটু ডিফেক্ট আছে, আপনার কাছে তথ্য থাকলে আমাকে দিয়ে দিন। সাথে সাথে আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি, উনি এসডিএম এর কাছে পাঠিয়ে দিয়েছে। কালকের মধ্যে ওখানে চলে যাবে, অ্যামাউন্ট ঢুকে যাবে। সুতরাং এইভাবে আমরা টাকা ডিসবার্স করছি। অনেক কিছু থাকলেও আর বলার দরকার আছে বলে আমি মনে করি না। যে জায়গা থেকে ট্রেনে আসার তো আসবে স্পেসিফিক কয়েকটা জায়গা, এছাড়া অন্য যে সমস্ত জায়গাতে খুব কম সংখ্যায় লোক আছে সেখান থেকে ট্রেন পসিবল না। ও আরেকটা বলে দিই, খুব সম্ভব রাজধানী রেগুলার বেসিসে রাজধানী চলতে যাচ্ছে। সুতরাং আমরা দিল্লির জন্য এই জন্য গুরুত্ব দিচ্ছি না, কারণ দিল্লি লোক আছে, দিল্লির লোক বোধ হয় দিল্লির লোক রয়েছে 594 এখন পর্যন্ত। সুতরাং যদি রাজধানী একটা চাও, এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট না, সরি, বিশেষ আগের যে প্রসিডিউর যেখানে যেটা থামবে সেখানে থামবে। আমার মনে হয় রাজধানী এক্সপ্রেসটা বোধহয় শুধু আগরতলায় থামে, আমি যতটুকু শুনেছি, যদি ভুল না বলে থাকি। আমি আমার জানা নেই, থামে আমি জানি না, আমার সাথে থামবে। তো সেখানে এই সুতরাং আমরা যেখানে যেখানে কি বলছিলেন অন্য জায়গায় 70 জন হিমাচল প্রদেশ থেকে তো ট্রেন আসবে না। এই জন্য তো বলছি ওইখানকে আমরা পাস ইস্যু করার জন্য ঠিক আছে না, ওই খরচটা আমরা না, এটা সেটাই তো এটা পারবে না। কথা পিপল বাই দা পিপল হলো কি না। আরে বলে কি এটা কি এরকম সম্ভব নাকি? তার মানে দুইজনের জন্য দাদরা নগর আমি থেকে বলবো, দুইজনের জন্য
তাদেরকে দিল্লিতে নিয়ে আসার কোনো সুবিধা করা যায় না, যতটুকু সম্ভব আমরা করছি। সবটা প্রবলেমের শেষ নেই। আমরা প্রথমে গুরুত্ব দিচ্ছি পেশেন্ট, তীর্থযাত্রী, টুরিস্ট। সেকেন্ড, এর মধ্যে চলে আসছে অনেকে নিজের পয়সা খরচ করে। তারপরে আমরা ছাত্রদের বলছি, স্টুডেন্ট যারা, তারপরে ধীরে 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 বিভিন্ন জায়গায়। অনেকে বললাম না, এখনই দেখবেন ট্রেনে যারা লিস্টে আছে তারা ঢুকবে না, কারণ ওইখানে হোটেল বা অন্যান্য জিনিস খুলে গেছে। তো ই পাস পেয়েও কিন্তু উঠছে না ট্রেনে, এটাও আছে একটা শ্রেণী। যেমন আমাদের রাজ্যে তো মোটামুটি অনেকটা লকডাউন শিথিল হয়ে গেছে। তবে তাদের জন্য আমাদের অফিসে আমরা শুনুন, একসাথে গ্যাদারিং যে রাজ্যে বেশি সেগুলিকে আমরা একটু প্রায়োরিটি দিতে হবে। এটা প্র্যাকটিক্যাল। আমাদের কোন জায়গায় এই প্রত্যেকটি স্টেট সম্বন্ধে আমাদের তথ্য রয়েছে, তাদেরকে কি করেছি তাদের জন্য। ওইখানকার গভর্নমেন্টকে বলা হয়েছে তাদের তোমরা হেল্প করো, তাদের অর্থনৈতিক ব্যবস্থা করো। আমরা যেমন আমাদের স্টেটে করছি তাদেরকে বলছি, আমরা সাথে সাথে বলছি তোমরা যদি সেখানে গাড়ির ব্যবস্থা করতে পারো তোমরা করো। এগুলি অনেকে এগ্রি করছে না। সেক্ষেত্রে আমরা কিছু যেমন আমাদের এই কিছু কিছু জায়গাতে আমরা গাড়ি পাসের জন্য বলছি, আবার কেউ পাস দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ আবার নিজের পয়সা দিয়ে আসছে। এই ট্রেনটা কেন, ট্রেনটা একসাথে অনেক লোক উঠতে হয়। যেমন পুনের ঘটনা করছি, আপনাদের যে প্রশ্নটা উঠেছে যে হিমাচল প্রদেশের 70 জন যদি আছে, যদি তারা দিল্লিতে আনা যায় কিনা এরকম কথা, বা জম্মু কাশ্মীরের 3 জন তাদেরকে দিল্লি যদি আনা যায়, কিন্তু প্রশ্ন হলো তারাও তো থাকার প্রশ্ন উঠবে। ত্রিপুরা ভবনে তো এত জায়গা নেই। ত্রিপুরা ভবনে যারা থাকছে তাদের তো আমরা বিনা পয়সা রাখছি এবং খাওয়ার টাকা দিচ্ছি। এই কতগুলি সমস্যা রয়েছে। অনেকগুলি সংখ্যা তো 39,000 ধরে নিলাম, ডুপ্লিকেট আছে, তারপরেও কিন্তু 30,000 কম হবে না। 39,000 ডাবলিং যদি বলিও তারপরেও কিন্তু 30,000 কম হবে না। আমরা ওই কনসার্ন স্টেটের সাথে টেক আপ করছি, এদের কি করা যায়, তাদের হেল্প করে, তাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি যাতে তাদের সাথে যোগাযোগ করে। নতুবা আমরা কিন্তু এখানে দিল ই পাসটা কিন্তু তারা ইস্যু করছে, তাদের অ্যাড্রেস জানে বলেই 1160 জন যে আসছে তাদের কিন্তু আগে বলা হয়েছে এবং স্ক্রিনিং করেছে। স্ক্রিনিং করে তারপরে একটা জায়গায় স্ক্রিনিং করে তারপরে তাদের ট্রেনে উঠেছে। আর ওরা আসলে ফেস টু ফেস কথা বললে তারা বুঝে দেবে অভিজ্ঞতাটা কি জায়গায়। যাই হোক, একটা ট্রেন তো এসে পড়ছে, আগামীকাল সকালে আসবে। অন্যান্য ট্রেনে ধীরে ধীরে ওই জায়গা যদি এগ্রি না করে মহা মুশকিল রয়েছে। আর একটা গাড়ি দিয়ে সব ট্রেন আনা কতগুলো সমস্যা আছে। 70 জন প্যাসেঞ্জারের জন্য তাহলে কতগুলি গাড়ি লাগবে, এটা কিন্তু একটা গাড়িতে হবে না। সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন আছে, 50% সিট। এখন পর্যন্ত যেহেতু লকডাউন রয়েছে 50% সিটে বসতে হবে, তাহলে 70 জনের জন্য না হলেও 3-4টা গাড়ি লাগবে। সমস্যা আছে। তবু আমরা যতটুকু পাচ্ছি চেষ্টা করছি যতটুকু হেল্প করা যায়। এবং যারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চাইছে তাদের না দিলেও তো সাথে সাথে এটাও মনে করতে হবে সবাই অর্থ চায় না, সবাই আবার টাকা চায়ও না, তাদের আশাটা চায়। সবচেয়ে অসুবিধা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে। ওয়েস্ট বেঙ্গল কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছেই না, কোনো কপারেশন করছে না। কোন রাজ্য সরকারের বিরুদ্ধে এরকম বলা উচিত না, কিন্তু কোনো সহযোগিতা করছে না। অন্যান্য গভর্নমেন্টগুলি কিন্তু কপারেশন করছে, অন্তত বলছে এই করুন এই করুন এই করুন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোন রকম কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। কিছু কিছু অনেকবার বলার পরে সামান্য কিছু পাস ইস্যু করেছে এবং কেউ কেউ এসছে, আর এখনো পথের মধ্যে কিছু হয়েছে, ট্রানজিট হয়েছে।
স্যার কালকে যে ট্রেনগুলো আসবে সেগুলো কি যাওয়ার সময় এখান থেকে কোনো যাত্রী নিয়ে যাবে? এই মুহূর্তে আমি বলতে পারবো না, আর এই মুহূর্তে বলতে পারবো না। ওই এখন যারা দুইটা স্টেট রাজি হয়েছে সেটা যদি এগ্রি করে এটা আমি বলতে পারবো না। আজকে খবর নিতে পারবো, এখন বলতে পারবো না যে তাদের জন্য পাস ইস্যু করেছে কিনা। আর যদি এখান থেকে যে ট্রেনগুলো যাবে বাইরে যদি যায় তাহলে মানে যাওয়ার কোনো ক্রাইটেরিয়া ভাগ করা থাকবে যে কোন জায়গায় দাঁড়াবে কোন জায়গায় দাঁড়াবে না? পয়েন্ট টু পয়েন্ট কিছু করে যেহেতু আমবাসা রেড জোন এখনো আছে, দাঁড়াবে না তো, পয়েন্ট টু পয়েন্ট। কর্ণাটক এই যে বেঙ্গালুরুতে ছাড়লো, পথে আর কোথাও দাঁড়ায়নি কিন্তু। বোম্বে না, এটা আমি জানি না। রাজধানী আজকের খবর, রাজধানী সেন্ট্রাল গভর্নমেন্ট রাজধানী ছাড়ার কথা চিন্তা করছে। এটা আমি না দাঁড়াবো কিনা আমি জানি না, যেহেতু রেড স্পট, হটস্পট এরিয়া। বিএসএফ এর যে 12 জন আর 13 জন কালকে পরশু রিলিজ হবে, তাদের কি টেস্ট করে ছাড়া হবে? এই তো আজকে তারা নেগেটিভ এসছে, তাদেরকে চিঠি দিয়ে দিছি। আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী টেস্টের দরকার নাই বলেছে, কিন্তু আমরা টেস্ট করেছি। বলছে 2 জনের কথা প্লাস 12 জনের ওই যে যারা আছে 12 জন, তাদেরকে এখান থেকে যদি ছেড়েও দেওয়া হয়, বিএসএফ বলেছে আমরা আমাদের কাস্টডিতে তাদেরকে কোয়ারেন্টাইন করে রাখবো। এটা কিন্তু এমনি এখান থেকে ছাড়লেও কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হবে সার্টেন পিরিয়ড পর্যন্ত। এই যে 10 দিন পরে ছাড়া হলো, এটা করতে মনে খুব সম্ভব গ্রাফ ডাউনের দিকে খুব সম্ভব। আজকে 70 জন, এটা কি হবে জানি না। কালকে 2 জনের লিঙ্কে 70 জনের নাম এসছে। 12 জন যে ছাড়লো তারা টেস্ট করে 12 জন না, 12 জনেরটা তাদের চিঠি দেওয়া বলা হয়েছে যে তোমাদের অ্যাকর্ডিং টু লেটেস্ট গাইডলাইন কিন্তু ওরা কোয়ারেন্টাইনে থাকতে হবে। খুব সম্ভব করা হয়েছে এটা। বোধহয় 1 জন না 2 জনের পজিটিভ, সেই ব্যাপারে কি সিদ্ধান্ত প্রটোকল অনুযায়ী সিদ্ধান্ত নেবে, কিন্তু প্রথম 2 জনের করা হয়েছে এটা কনফার্ম। दिल्ली पैरामेडिकल एंड मैनेजमेंट इंस्टीट्यूट आगरतला निंगई तांगसामुं क्रीडोनि बगै काहाम कक्तुमा DPMI आगरतला सेंटर माध्यमिक कुचुक माध्यमिक जत तांगसामुं क्री सिक्ला सिक्लिरोनि बगै मुचुंगि तंगे फाइदी एडमिशन फाइदी पैरामेडिकल सेंटर आरो तंग नखा तालदकनि सिमि चेंगै बिशा बिशिक नै जरा दाल बिदाल सर्टिफिकेट कोर्स तै डिप्लोमा कोर्स नि सेपसाप आरो श्रृंगी हास्टे ती फातर हास्टियो सामुं क्लाइनानि सेप काहाम मानै मानाय DPMI आगरतला सेन्टर काइब्रे कोर्स नि बागै जयल ख्लाइजाकनाय ओ काइब्री कोर्स रंखा ऑपरेशन थिएटर टेक्नीशियन लैब टेक्नीशियन जनरल ड्यूटी असिस्टेंट DPMI आगरतला सेंटर केंद्रीय हापांग नेशनल स्किल डेवलपमेंट कॉर्पोरेशन आबुनि लोगि तंगो स्किल इंडिया बाय गोशिमुंग मानजाक आबुनि लोगि तंगो पैरामेडिकल टेक्नोलॉजी सोसाइटी ऑफ इंडिया हास्टियो ताबुंग न पुइला माध्यमिक कुचुक माध्यमिक आबुनो करिब तंगो तांगसामुं क्रियोंनि बगै पैरामेडिकल सेक्टर एडमिशन अंगनानि बगै जिंगबाय क्रिंगदि निकुमा DPMI साउथ वेस्ट त्रिपुरा असम आगरतला रोड खयरपुर विजय संघ क्लब गानाव आगरतला वेस्ट त्रिपुरा DPMI सिर्फ शिक्षा हुनर ही नहीं बल्कि सम्मान के साथ सुनिश्चित रोजगार। Thank you DPMI